11 এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে। এতদিন অবস্থান করছিল রোহিণী নক্ষত্রে, এবার নক্ষত্র পরিবর্তন করছে। 11 এপ্রিল থেকে একদম 12ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে। এই নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির উপর কী প্রভাব দেবে এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো মৃগশিরা নক্ষত্র মণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। এর দুটি চরণ পড়ছে হচ্ছে বৃষ রাশিতে, আর দুটি চরণ পরে হচ্ছে মিথুন রাশিতে। এর বিস্তার হচ্ছে বৃষ রাশিতে 23.20 ডিগ্রি থেকে 6.40 ডিগ্রি পর্যন্ত, মিথুন রাশি পর্যন্ত বিস্তার। আর এর অধিপতি হচ্ছে মঙ্গল, আর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্রতে অবস্থান, এই মঙ্গলের নক্ষত্রে, তো এখানটাতেও কিন্তু মঙ্গলের সাথেও একটা সম্পর্ক উঠে আসছে এবং চন্দ্রমার সাথেও সম্পর্ক উঠে আসছে। এই নক্ষত্রে 12ই জুন পর্যন্ত থাকবে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে দেখছেন আমাদের অনুষ্ঠান, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ না, তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। অবস্থান করছে অষ্টম ঘরে, সেটা আবার বৃষ রাশিতে। বৃষ রাশিতে অবস্থান করছে, আগে ছিল রোহিণী নক্ষত্রে, এবার মৃগশিরা নক্ষত্রে। তো বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। শুক্রের সাথে দেবগুরুর সম্পর্ক কি? শত্রুতা, মিত্রতার তো সম্পর্ক নয়। কিন্তু এই বৃষ রাশিতে যে নক্ষত্রগুলো পড়ছে আর যে নক্ষত্রগুলোর অধিপতি, তার সাথে সম্পর্ক আবার দেবগুরু বৃহস্পতির মিত্রতার, যার জন্য বৃষ রাশিতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয়। বৃষ রাশিটা হচ্ছে স্থির রাশি, এবং এই মুহূর্তে বৃষ রাশির অধিপতি শুক্রের সাথে একটা কিন্তু তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে এবং রাশি পরিবর্তন যোগ উঠে এসছে। কারণ শুক্র কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে। মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়, আর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। এবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে কি ষষ্ঠপতি, সেরকম আবার তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে আবার অষ্টমপতি। তাহলে দুই গুরু দ্বারাও কিন্তু এ সময় একটা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। তো বিপরীত রাজযোগ তো সবসময় ফল দেয় না, বিপরীত পরিস্থিতিতে বিপরীত রাজযোগ হয়। কিন্তু দেবগুরু আর এই শুক্রের যে একটা প্রভাব, দুই গুরুই তো হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আচার্যের ভূমিকা পালন করে। জ্ঞানের ভাণ্ডার, অসীম জ্ঞান, যার জন্য যথেষ্ট ভালো ফল এই তুলা রাশি পাবে। এবং এই মাসে এতগুলো পরিবর্তন রয়েছে, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু এই তুলা রাশির পক্ষে। প্রথমে রাশির অধিপতি শুক্র হয়ে গেল হচ্ছে উদয় হয়ে গেল মাসের শুরুতে। তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে গেল, মঙ্গল চলে আসলো একদম 4 তারিখে নীচ অবস্থায় কর্মের ঘরে চলে আসলো, যেটা হচ্ছে চন্দ্রের রাশি কর্কট রাশি। তারপরে বুধ 7 তারিখে মার্গী হয়ে গেল। তারপরে দেবগুরু বৃহস্পতি এই যে 11 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছে। এরপরে বুধ আবার 10 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পূর্বা ভাদ্রপদে থাকছে, তারপরে 11 থেকে 26 তারিখ পর্যন্ত উত্তরা ভাদ্রপদে চলে আসবে, আবার 27 থেকে 6 মে পর্যন্ত রেবতী নক্ষত্রে চলে আসবে। তাহলে বুধের পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন। তার সাথে মঙ্গলের পরিবর্তন, মঙ্গল আবার 13 তারিখ থেকে 12 মে চলে আসবে পুষ্যা নক্ষত্রে, এবং 13 মে থেকে 6 জুন পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে। আর রাশির অধিপতি শুক্র এই তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশিটা তো শুক্রের হচ্ছে মূল ত্রিকোণ রাশি। তো শুক্র থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় একদম 25 এপ্রিল পর্যন্ত। তারপরে 26 এপ্রিল থেকে শুক্র চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে 15 মে পর্যন্ত। তারপরে আবার 16 মে থেকে থাকবে রেবতী নক্ষত্রে। অর্থাৎ এই পরিবর্তনগুলো ভালো। এবং তার মধ্যে আরও সবথেকে ভালো পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি, যে সূর্যের পরিবর্তন। সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘর, যেটা একাদশ ঘরের অধিপতি সূর্য চলে আসবে সপ্তম ঘরে, উচ্চ অবস্থায় অবস্থান করবে, এবং মঙ্গলের আবার নিজ ভঙ্গ হয়ে যাবে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন। তাহলে এতগুলো যে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু এই তুলা রাশির পক্ষে থাকছে। এবং 28 এপ্রিল আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে, এবং নিজের নক্ষত্রে ষষ্ঠ ঘরে মীন রাশিতে অবস্থান করবে। সঙ্গে আবার রাহু থাকছে, তার সাথে শুক্র থাকছে, তার সাথে বুধ থাকছে। সূর্য তো বেরিয়ে যাবে, সূর্য তো 14 তারিখ বেরিয়ে যাবে। এই যে 4টা গ্রহ থাকছে এই ষষ্ঠ ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে থাকছে, একটা খুব ভালো
ভালোর উপর ভালো, এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। 4টা মিত্র গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে, বুধ শুক্র শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে এই মৃগশিরা নক্ষত্রে। খুবই একটা ভালো ফল পেতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়বে একদম দ্বাদশ ঘরে, তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরে, তারপরে নবম দৃষ্টি পড়ছে সুখের ঘর যেটা হচ্ছে মকর রাশির চতুর্থ ঘরে। খুবই ভালো সময় এই তুলা রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে। এই যে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতের চিহ্ন হচ্ছে কি হরিণের মাথা, তার উপর 2টি সিং, অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে। হরিণের মধ্যে যে একটা গতিশীলতা, দুরন্ত গতিবেগ, প্রচণ্ড গতিবেগে ছুটে হরিণ, এই যে একটা গতিবেগ, এই জিনিসটা কিন্তু বোঝানো হচ্ছে এই নক্ষত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও তৈরি হবে। হরিণ থেকে কি জিনিস উঠে আসছে, প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা বোঝানো হচ্ছে, আকর্ষণ জিনিসটাকে বোঝানো হচ্ছে। কারণ হরিণের নাভিতেই কিন্তু কস্তুরী থাকে, যে কস্তুরীর গন্ধে হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে এই গন্ধ আসছে। অর্থাৎ এই সময়কালে যেরকম আকর্ষণ জিনিসটাকে বোঝানো হচ্ছে, সেই রকম খোঁজ জিনিসটাকে বোঝানো হচ্ছে। এবং তার সাথে কি বোঝানো হচ্ছে, অগ্রিম সতর্কতা, অর্থাৎ আগাম একটা বিপদ অনুভব করা। কারণ প্রকৃতি কিন্তু এই হরিণকেই দিয়েছে একটা অ্যাডভান্স সতর্কতা, আগাম বিপদ, এই জিনিসটা কিন্তু হরিণ যথেষ্ট বুঝতে পারে। এবং তারপর কি বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতা হরিণের সাথেই কিন্তু হয়ে থাকে। কারণ হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করলে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে। তো এই নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি এবার অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি কি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো। একমাত্র জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার দূর হয়ে যায়, জীবনের অন্ধকার সব কিছু জ্ঞানের আলোতে দূর হয়ে যায়। অর্থাৎ এই যে মিত্র নক্ষত্র অবস্থান অষ্টম ঘরে, এবং এই যে রাশি পরিবর্তন, রাশির অধিপতির সাথে শুক্রের মূল ত্রিকোণ রাশি হচ্ছে এই তুলা রাশি। শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে মীন রাশিতে, বুধের সাথে অবস্থান করছে, বুধের নিজ ভঙ্গ হচ্ছে, শুক্র শনির সাথে অবস্থান করছে, যত কর্ম তত লাভ, শুক্র রাহুর সাথে অবস্থান করছে। মানে শত্রু বিভৎস একটা শত্রু হন্তা যোগ তৈরি হয়েছে এই সময়কালে। উচ্চ অবস্থায় দেবগুরু রাশিতে অবস্থান করছে, আর দেবগুরু শুক্রের রাশিতে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে। ফলে কি হবে, যে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয় এই মৃগশিরা নক্ষত্রের যে চরিত্রটা তুলে ধরলাম, এবং মঙ্গলের যে একটা ইফেক্ট, এবং এছাড়া এই নক্ষত্রের উপর আবার বুধ শুক্রেরও ইফেক্ট থাকছে। কারণ শুক্র বৃষ রাশি 2টি চরণ পড়ছে, এবং 2টি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে। তাহলে কি হচ্ছে, বুধ শুক্র মঙ্গলেরও কিন্তু ইফেক্ট থাকছে। অর্থাৎ এই সময়কালে তুলা রাশি ক্ষেত্রে একটা আগামী দিনের জন্য বড় চিন্তা ভাবনা, যেটা তুলা রাশিকে যথেষ্ট প্রেরণা দিবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে। একটা প্রচণ্ড গতিশীলতা চলে আসবে, যে নিজের জীবনকে কিভাবে ইস্টাবলিশ করব, কিভাবে এগিয়ে নিয়ে যাব। কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। গভীর জ্ঞানের ঘরে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে, তারপরে আবার এই নক্ষত্রে অবস্থান করে চলে আসবে ভাগ্যের ঘরে এই 14ই মে। তখন রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, চলে আসবে ভাগ্যের ঘরে। তখন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যে পড়বে রাশির উপরে, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। এর মধ্যে সূর্যও রাশি পরিবর্তন করবে, সূর্য দ্বারাও মঙ্গলের নিজ ভঙ্গ হবে। মঙ্গল তো অবস্থান করছে হচ্ছে চতুর্থ কর্মের ঘর, যেটা হচ্ছে কর্কট রাশিতে। মঙ্গল হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি, এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। মঙ্গলেরও দৃষ্টি থাকছে এই রাশির উপর, এবং দেবগুরু বৃহস্পতি এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ মঙ্গল নিচ অবস্থা থেকেও এখন কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিবে এই তুলা রাশিকে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে, সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কারণ যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সেই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আকর্ষণ বৃদ্ধি পেয়ে যাবে। এই নক্ষত্রের উপর যেরকম মঙ্গলের প্রভাব রয়েছে, সেরকম কিন্তু বুধ শুক্রেরও প্রভাব রয়েছে। আর বুধ শুক্র জুতি তৈরি হয়েছে একদম সেই মীন রাশিতে, এখানেতে বুধের নিজ ভঙ্গ তৈরি হচ্ছে, আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। ষষ্ঠ ঘর থেকে আমরা কর্মের দিকটাও বিচার করি, কারণ ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর, আর কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। অর্থাৎ যে কোনো কম্পিটিশনে কর্মের দিক থেকে এগিয়ে থাকবে এই তুলা রাশি এই সময়কালে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার ব্যাপারে যারা গভীর শিক্ষা নিচ্ছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, যারা পরিবেশবিদ্যার উপর রিসার্চ করছেন, যারা রক্তের উপর ট্রিটমেন্ট করছেন, রক্তের উপর রিসার্চ করছেন,
যারা সার্জেন্ট, যারা ডাক্তারি লাইনে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যারা মেডিকেলের কাজে যুক্ত রয়েছেন, খুবই ভালো সময় হতে যাচ্ছে তাদের জন্য। এর সাথে উঠে আসছে যারা বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আবার তৃতীয় ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময়। মঙ্গলের নক্ষত্র অবস্থান, যে কাজগুলো প্রশাসনের কাজগুলো, যে কাজগুলো গোপনে করা হয়, যে কাজগুলো সমাজের সামনে উঠে আসে না প্রশাসনিক দিক থেকে, সেই কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে যথেষ্ট আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন, যারা ঈশ্বরের সাধনায় রয়েছেন, তন্ত্র ক্রিয়ার সাথে রয়েছেন, যারা ঈশ্বরের কথা, ঈশ্বরের নাম কীর্তন করে বেড়াচ্ছেন, ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন, মোটিভেশন স্পিকার, ধর্মের কথা বলছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তীর্থস্থান ভ্রমণ হবে এই সময়। আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে। নিজের অস্তিত্বটা কি সেই জিনিসটা বুঝতে পারবে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো হবে। জায়গা জমির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে তাদের জন্য যথেষ্ট ভালো। কৃষিজাত দ্রব্যের যারা কাঁচামাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। ডকুমেন্টেন্সি কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে। শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট এই সময় ভালো হবে। যদি জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ থাকে সেই বিবাদের অবসান হবে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে ধনুরাশি, তৃতীয় ঘর থেকে কাগজপত্র জিনিসটাকে বোঝানো হয়। অর্থাৎ ভাই বোনদের সাথেও কিন্তু জায়গা জমি বন্টনের একটা কোনো রকম চুক্তি হতে পারে, কিংবা কর্মক্ষেত্রে কোনো একটা চুক্তি হতে পারে। এছাড়া পরিবর্তন জিনিসটাও কিন্তু কর্মক্ষেত্রে বোঝাচ্ছে যে প্রমোশন যোগ রয়েছে, সেটাও ট্রান্সফারের মাধ্যমে এই সমস্ত জিনিসও উঠে আসছে এই সময়কালে। তবে যে নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রের আবার দুই দিক কিন্তু খারাপ রয়েছে। এই দুটা দিক যদি ঠিক মতন করে তুলা রাশি মানে মেনে চলে তাহলে যথেষ্ট এগিয়ে যাবে এই সময়কালে। সেটা হচ্ছে কি আগাম সতর্কতা। কারণ যে নক্ষত্রের কথা তুলে ধরলাম এই নক্ষত্রের কিন্তু একটা জিনিস রয়েছে কি আগাম সতর্কতা, এই জিনিসটা বুঝতে পারে। এবার দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, তাহলে দেবগুরুর জ্ঞানে এই জিনিসটা কিন্তু বেশি করে বুঝতে পারবে। এবং তার সাথে উঠে আসে কি বিশ্বাসঘাতকতা। গোপন ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ নিজের গোপন জিনিসগুলোকে গোপনে রাখারই চেষ্টা করতে হবে। এই সময়কালে কারোর অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি হিসাবেই করতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। এই সময়কালে শত্রুরা অবশ্যই জেগে উঠবে এবং শত্রুদেরকে চিনতেও পারবে যে বিশ্বাসঘাতকতার যে জায়গাটা, সেটা যে গোপন শত্রুরা করছিল সেগুলোকেও ধরে ধরে চিনতে পারবে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোর দ্বারা কিন্তু সেটা সম্ভব হবে। এবং এই সময়কালে এই জিনিসটাও উঠে আসছে যে সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে যেরকম পারবে সেরকম আবার সামনের ব্যক্তির দ্বারাও কিন্তু প্রভাবিত হবে এই তুলা রাশি। অতএব সেই দিক থেকে সাবধান। বিশ্বাসঘাতকতা এবং আগাম সতর্কতা, এই দুটো জায়গা থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই তুলা রাশিকে, তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। না তো এই নক্ষত্রের অবস্থান, এটা তো অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এই নক্ষত্রে অবস্থান করেই কিন্তু ভাগ্যের ঘরে যাবে। তখন কিন্তু রেজাল্ট আলাদা হয়ে যাবে, আরও ভালো রেজাল্ট সেই সময়কালে আবার পাবে। তো যাই হোক, এই সময়কালে যে দুটো সতর্ক তুলে ধরলাম এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। আর এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, গাই গরুর সেবা দিবে, মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দেখাবে কিংবা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দেখাবে। এবং যে মন্দিরগুলোতে আলো জ্বলে না সেই মন্দিরগুলোতে আলো জ্বালানোর ব্যবস্থা করতে হবে। যে মন্দিরগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে সেই মন্দিরে সেবা দিতে হবে। কারণ অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তাদের দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে, যেখানেতে কেতু অবস্থান করছে আধ্যাত্মিকের ঘরে। অর্থাৎ নিজেকে ধর্মের কাজে অবশ্যই নিয়ে আসতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় তুলা রাশি পাবে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বহু ভিডিও এখন আপলোড দেওয়া হবে। শনি তো এখন ষষ্ঠ ঘরে অবস্থান করছে মীন রাশিতে, আবার শনির নক্ষত্র পরিবর্তন রয়েছে, এছাড়া বিভিন্ন গ্রহের পরিবর্তন রয়েছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি সত্যিই আজকের আলোচনা আপনাদের কার্যকরী মনে হয় তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।